হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগতম ট্রাইডেন্ট একাডেমিক কেয়ারের অনলাইন ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে ব্যারো রিসেপ্টর। এইচএসসির অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমাদের অনেকেরই এই টপিকটা ক্লিয়ার থাকে না। আশা করতেছি আজকে ক্লাস করার পর এই টপিকটা অনেক সুন্দরভাবে বুঝতে পারো তোমরা। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল দেখো, ব্যারো রিসেপ্টর এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের দুইটা পার্ট। একটা হচ্ছে ব্যারো, সেকেন্ড পার্টটা হচ্ছে রিসেপ্টর। তো এই যে ব্যারো ওয়ার্ডটা, এই ব্যারো ওয়ার্ড দ্বারা বোঝায় আমাদের চাপকে। আচ্ছা, দেন আমরা আসি রিসেপ্টর ওয়ার্ডে। নরমালি রিসেপ্টর মানে যে কোনো কিছুকে রিসিভ করে, যদিও আমাদের বায়োলজিতে এই রিসেপ্টর মানে আমরা বুঝবো ধরো গ্রাহক বলতে পারি আমরা, বা একদম বায়োলজিক্যাল টার্মে বললে এটা হচ্ছে স্নায়ুর সংবেদী প্রান্ত। স্নায়ুর সংবেদী প্রান্ত। চলো ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ধরো আমরা আমাদের চারপাশে কোনো স্মেল পাচ্ছি, সেই স্মেলটা কিন্তু প্রথমে নাকে আসে, দেন নাক থেকে আমার ব্রেনে যায়, দেন আমরা ব্যাপারটা বুঝতে পারি। তাহলে কথা হচ্ছে এই যে স্মেলটা আমরা বুঝতেছি, এই সিগন্যালটা আমার ব্রেনে যাচ্ছে, এটা আসলে যাচ্ছে কিভাবে? আমার নাকে কোনো রিসেপ্টর আছে যে স্মেলটাকে ক্যাচ করতে পারে। তো রিসেপ্টর হচ্ছে স্নায়ুর এমন একটা প্রান্ত যে উদ্দীপনাকে গ্রহণ করতে পারে। তাহলে এর নাম কি ভাইয়া? ব্যারো রিসেপ্টর, মানে চাপ গ্রাহক। একদম সহজ কথা বললে আমার বডির কিছু মানে আমার বডিতে রক্তনালীতে বা স্পেসিফিক কিছু জায়গায় কিছু রিসেপ্টর আছে যারা আমার রক্তচাপের তারতম্যটা গ্রহণ করতে পারে, বুঝতে পারে, এবং সেই অনুযায়ী সিগন্যালটা আমার ব্রেনে পাঠায়। তারপর সহজ কথায় বুঝলাম ব্যারো রিসেপ্টর কি। ব্যারো রিসেপ্টর হচ্ছে স্নায়ুর সংবেদী প্রান্ত যারা কিনা রক্তচাপ এটা ডিটেক্ট করতে পারে, এটা কম না বেশি এটা বুঝতে পারে। আচ্ছা, এখন যদি আমি আসি ব্যারো রিসেপ্টরের ক্লাসিফিকেশনে, তোমাদের লেভেলে ব্যারো রিসেপ্টরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, ধরো আমি কালারটা একটু চেঞ্জ করে, দেখা যাচ্ছে না বোধহয়। একটা হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, সেকেন্ড হচ্ছে আমাদের নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। আজকের ক্লাসে আমরা এই দুইটা ব্যারো রিসেপ্টরের মেকানিজম বুঝবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভাই উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কি আর নিম্নচাপ ব্যারো রিসেপ্টর কি এখানে আসতেছি। তার আগে দেখেন, এখানে আমরা একটা আমাদের ব্রেনের ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। আমরা জানি আমাদের ব্রেনকে তিনটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে ফোর ব্রেন, মিড ব্রেন আর হিন ব্রেন। হ্যাঁ, তো হিন ব্রেনের একটা পার্ট হচ্ছে আমাদের মেডুলা। আচ্ছা, আমরা জেনে আসছি যে ব্রেন থেকে কিছু নার্ভ আমাদের বডিতে ছড়ায় যায়, এই নার্ভ গুলোকে বলা হয় ক্রেনিয়াল নার্ভ। এরকম ক্রেনিয়াল নার্ভ আমাদের বডিতে আছে 12টা। এটা কিন্তু এমসিকিউ আসে যে কয়টা ক্রেনিয়াল নার্ভ আছে? 12 জোড়া। 12টা না তো 12 জোড়া, 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে। এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের মধ্যে 10, 9 আর 10 নাম্বারটা এই ব্যারো রিসেপ্টর মেকানিজমে খুব ইম্পর্টেন্ট। 9 নাম্বারটার নাম হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল আর 10 নাম্বার নার্ভের নাম হচ্ছে ভেগাস নার্ভ। গ্লোসোফ্যারেঞ্জিয়াল আর ভেগাস, তাহলে এগুলোর উৎপত্তি কোথায়? এগুলোর উৎপত্তি হচ্ছে ব্রেন। ব্রেন থেকে আর একটা সার্টেন জায়গায় যাবে, দেন সেখান থেকে তথ্য নিয়ে আবার ব্রেনে ব্যাক করবে। এটাই হচ্ছে নর্মাল কাজ। তাহলে আমরা বললাম এই ব্যারো রিসেপ্টর মেকানিজম জানার জন্য আমাদের দুইটা নার্ভের নাম খুব ভালোভাবে মনে রাখতে হবে। একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 9, একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 10। 9টার নাম হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ আর 10 এর নাম হচ্ছে ভেগাস নার্ভ। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া নাম আসলে এমন কেন? এগুলোর নাম হয়েছে এরা কোথায় যাচ্ছে তার উপর ভিত্তি করে। যেমন 9 নাম্বার নার্ভ এর নাম হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল। এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা গ্লোসো একটা ফ্যারেঞ্জিয়াল। গ্লোসো মিন্স তোমার জিহ্বা আর ফ্যারেঞ্জিয়াল মিন্স তোমার ফ্যারিংস। তোমার মানে এই 9 নাম্বার নার্ভটা আমাদের জিহ্বা আর ফ্যারিংসে সাপ্লাই দেয়, তাই নাম হয়েছে এর গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। দেন ভেগাস। আচ্ছা, ভেগাস কথা একটু বাংলা অর্থ বললে, একদম সলিড বাংলা বললে আমরা বলতে পারি যাযাবর। যাযাবর কারা? যারা 4 জায়গায় ঘোরাফেরা করে। তো আমার এই নার্ভটা ব্রেন থেকে বের হয়ে মোটামুটি থোরাসিক ক্যাভিটি থেকে শুরু করে মোটামুটি সব জায়গায় সাপ্লাই দেয়, দিকে নাম হয়েছে ভেগাস নার্ভ। একদম সহজ করে বলি, এইখান থেকে আমরা দুইটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে মেডুলা থেকে দুইটা নার্ভ আসতেছে, ক্রেনিয়াল নার্ভ, একটা গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, একটা হচ্ছে ভেগাস নার্ভ। এই কথাগুলো কিন্তু আমাদের পরবর্তী সময় লাগবে। আচ্ছা, এখন আরো কিছু বেসিক ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওয়ার্টা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওয়ার্টা, মানে আমাদের হৃৎপিণ্ড থেকে যে অ্যাওয়ার্টা বের হয় তার যে বাঁকটা, সেটা হচ্ছে আর্চ মানে বাঁক, অ্যাওয়ার্টার বাঁক, এটা হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওয়ার্টা। এটা অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা, এটা আর্চ অফ অ্যাওয়ার্টা, এটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং অ্যাওয়ার্টা। আমরা জানি আর্চ অফ অ্যাওয়ার্টা 3টা ব্রাঞ্চ থাকে। দেখো এখানে 1 নম্বর ব্রাঞ্চ, 2 নম্বর ব্রাঞ্চ, 3 নম্বর ব্রাঞ্চ, 3টা ব্রাঞ্চ আমরা দেখতে পাচ্ছি। এই প্রথম ব্রাঞ্চকে বলা হয় ব্রাকিওসেফালিক আর্টারি, এটা হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, আর এটা হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এগুলো যখন হার্ট পড়ানো হবে তখন ইন ডিটেইলস পড়ানো হবে। এখন জাস্ট আপাতত নামগুলো খেয়াল রাখলে হচ্ছে। তাহলে কি কি আমরা বলে মনে কি হবে? বি, সি,
এস, বি ফর ব্রাকিওসেফালিক, সি ফর লেফট কমন ক্যারোটিড আর্টারি, আর এস ফর লেফট সাবক্লেভিয়ান আর্টারি। আচ্ছা, এই যে ব্রাকিওসেফালিক আর্টারি দেখতে পাচ্ছি, এটা দেখো দুইটা ব্রাঞ্চ হয়ে গেছে, এইদিকে একটা, এইদিকে একটা। এই ব্রাঞ্চটা হবে হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি, আর এটা হবে হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি। তাহলে দুইটা ব্রাঞ্চ, রাইট সাবক্লেভিয়ান, রাইট কমন ক্যারোটিড আর্টারি। এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, এইটারই বর্ধিত রূপ হচ্ছে এইটা। দেখো এই কমন ক্যারোটিড আর্টারি, যে রাইট কমন ক্যারোটিড আর্টারি আছে, এইটা আবার দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে এক্সটার্নাল ক্রেনিয়াল আর্টারি, একটা হচ্ছে ইন্টারনাল ক্রেনিয়াল আর্টারি। এটা আমার ব্রেনের ভিতরে সাপ্লাই দিবে, এটা আমাদের ফেসে সাপ্লাই দিবে। তো এই যে রাইট কমন ক্যারোটিড আর্টারি আছে বা কমন ক্যারোটিড আর্টারি আছে, এর একটা পোর্শন আছে ডাইলেটেড পোর্শন, একটু আকারে বড়, মানে আর্টারিটা এরকম ছিল, হুট করে এক জায়গাটা স্ফীত হয়ে গেছে। এই জায়গাকে বলা হয় ক্যারোটিড সাইনাস। এই জায়গার নাম কি? ক্যারোটিড সাইনাস। এই ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট ফর ব্যারো রিসেপ্টর। তাহলে কয়টা পার্ট বললাম? একটা হচ্ছে আমাদের গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, একটা হচ্ছে ভ্যাগাস নার্ভ, আর একটা হচ্ছে ক্যারোটিড সাইনাস। এই ক্যারোটিড সাইনাস বোঝার জন্য এত কথা বলা হলো। তবে সাইনাস মানে গহ্বর বা ডাইলেটেড পার্ট। ক্যারোটিড সাইনাস কি? কমন ক্যারোটিড আর্টারি, যেখানে বাইফার্কেট হয়ে যায়, দুই ভাগে ভাগ হয়ে যায়, এখানে একটা স্ফীত এলাকা থাকে, এটাই হচ্ছে আমার ক্যারোটিড সাইনাস। আচ্ছা, এই চিত্র আমরা পরে আসতেছি। এখন আমরা একটু এই উচ্চচাপ ব্যারোরিসেপ্টর নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল, এই উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের অবস্থান জানতে হবে, এটা কোথায় থাকে। আমরা যে ওয়ার্ডগুলো পড়লাম, এই ওয়ার্ডগুলো পড়ার ফলে এই অবস্থান বোঝা আমাদের অনেক ইজি হয়ে যাবে। দেখো ফার্স্ট অফ অল, এর অবস্থান হচ্ছে আর্চ অফ অ্যাওর্টাতে। তাহলে কোথায় থাকবে? এই যে এই জায়গাগুলোতে থাকবে। এগুলো হচ্ছে আমার ব্যারো রিসেপ্টর। রিসেপ্টর কি? নার্ভের প্রান্ত, সেটা হচ্ছে রিসেপ্টর। তাহলে আর্চ অফ অ্যাওর্টাতে থাকতে পারে। সেকেন্ড কই থাকতে পারে? ক্যারোটিড সাইনাসে থাকতে পারে। তাহলে এটা ছিল আমাদের উচ্চচাপ ব্যারোরিসেপ্টর অবস্থান। এই যে এইখানে এই ক্যারোটিড সাইনাসে আমাদের ব্যারোরিসেপ্টর থাকবে। কোন ব্যারোরিসেপ্টর? উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। এই উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের অবস্থান বোঝার জন্য আমরা এত কথা বললাম। সহজ করে বলি, তাহলে রিসেপ্টর কি? রিসেপ্টর হচ্ছে নার্ভাই এন্ডিং বা প্রান্ত। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কই কই পাচ্ছি আমরা? একটা পাচ্ছি আর্চ অফ অ্যাওর্টাতে, আরেকটা কোথায় পাচ্ছি? ক্যারোটিড সাইনাসে। এগুলো কাকে বলে বিস্তারিত আমরা বলে ফেলছি। এখন দেখেন এই উচ্চচাপ ব্যারোরিসেপ্টর আসলে কাজ করবে কিভাবে। ফার্স্ট অফ অল একটা কথা মনে রাখবেন, এই উচ্চচাপ ব্যারোরিসেপ্টর দেখে নামের মধ্যে লেখা আছে উচ্চচাপ, মনে হতে পারে এ বোধহয় শুধু ব্লাড প্রেশার মানে বাড়াতে বা যে কোনো একটাতে কাজ করে, তা না। এই উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের দুইটাতে ভূমিকা আছে। ও ব্লাড প্রেশার বাড়াতেও কাজ করে, সাহায্য করে, ব্লাড প্রেশার কমাতেও সাহায্য করে। আচ্ছা, এর মেকানিজম বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের যে স্নায়ুতন্ত্র আছে, একটাকে বলা হয় সিএনএস বা সেন্ট্রাল নার্ভ সিস্টেম, নার্ভাস সিস্টেম। এছাড়াও আরেকটা আছে এএনএস, অটোনমিক নার্ভাস সিস্টেম। মানে অটোনমিক, যেটা অটোমেটিক হয়, যে নার্ভাস সিস্টেম আমাদের কন্ট্রোল নাই। তো এটার আবার দুইটা পার্ট, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এখন ভাইয়া এই দুইটা ওয়ার্ড আমি কেন পড়তেছি? কারণ আমার ব্লাড প্রেশারের সঙ্গে এই সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক এর খুব ভালো একটা সম্পর্ক আছে। দেখেন সহজ করে বলে রাখি, এই সিম্প্যাথেটিকটা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশনে কাজ করে। একটা এক্সাম্পল দিই, ধরেন আপনাকে কুকুর তাড়া করছে, তাহলে আপনার দৌড়াতে হবে। দৌড়ালে কি হবে? হার্টবিটটা বাড়বে। এই যে দৌড়ানোর সময় হার্টবিট বাড়াতে হবে, এই সিগন্যালটা কে পাঠায়? এর পাঠায় হচ্ছে আমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে আমরা এই কথা জানলাম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমার ইমার্জেন্সি মুহূর্তে কাজ করে। আর প্যারাসিম্প্যাথেটিক এ আমার রিল্যাক্স পিরিয়ডে, যখন আপনি রিল্যাক্স করতেছেন, ঘুমাচ্ছেন, তখন আপনাদের এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়। তাহলে দুইটা কথা, অটোনমিক নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক কাজ করে ইমার্জেন্সিতে, আর প্যারাসিম্প্যাথেটিক কাজ করে রিল্যাক্স পিরিয়ডে। আচ্ছা, এখন আসি আমরা ব্যারোরিসেপ্টরের মেকানিজমে। হ্যাঁ, যেহেতু এটা আমাদের হয়ে গেছে, আমরা এই পার্টটুকু মুছে দিলাম। আচ্ছা, ধরেন কোনো কারণে কারো বি ফর ব্লাড, পি ফর প্রেশার, ব্লাড প্রেশারটা বেড়ে গেছে কোনো কারণে সামহাও। এখন এর পেছনে অনেক কারণ থাকতে পারে। সে টেনশন করতেছে, হাইপার টেনশন, ওভার এক্সাইটেড, এটা একটা রিজন হতে পারে। কোনো ধরেন সে এক্সারসাইজ করতেছে, এটা একটা রিজন হতে পারে। অথবা সে হচ্ছে ভলিউম ওভারটেক করে ফেলছে, বেশি ভলিউম নিচ্ছে, রক্তের ভলিউম বেড়ে গেছে, এর কারণে তার ব্লাড প্রেশার বাড়তে পারে। তোমরা ধরে নিলাম কোনো একটা রিজনের কারণে তার ব্লাড প্রেশার বেড়ে গেছে। এখন ব্লাড প্রেশার তো আমরা বাড়িয়ে রাখতে পারবো না। মনে রাখবেন ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স মেকানিজমটা একটা প্রোটেক্টিভ মেকানিজম, আপনার বডিকে প্রোটেক্ট করার জন্য এই মেকানিজমটা কাজ করে। তো কোনো কারণে যদি ব্লাড প্রেশারটা বেড়ে যায়, আমার যে রিসেপ্টর গুলো আছে, এই যে ক্যারোটিড সাইনাসের রিসেপ্টর, এগুলোতে কি হবে? চাপ,
টিউবের ভিতর, এটা একটা টিউব, এটা একটা টিউব, এই টিউব দিয়ে স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে ব্লাড যাচ্ছে, তখন এই টিউবটা স্ট্রেচ হয়ে যাবে, এরপর চাপ পড়বে, এর প্রেসার বাড়বে। তো এই যে প্রেসারটা বেড়ে গেছে, আচ্ছা যদি কোনো কারণে কারো ব্লাড প্রেসারটা বেড়ে গেছে, আমরা ধরে নিলাম তার বিপিটা বেড়ে গেছে, এখন বিপি বেড়ে গেলে তার যে ব্যারো রিসেপ্টর যেগুলো ছিল, ব্যারো রিসেপ্টর যেগুলো ছিল এগুলো আমার অ্যাক্টিভেট হয়ে যাবে। হ্যাঁ, ও বুঝতে পারবে যে চাপটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, দেন ও কি করবে, ব্রেনের মেডুলাতে এই সিগন্যালটা পাঠাবে যে আমার বিপি হাই, বিপি হাই, বিপিটা কমাতে হবে। হ্যাঁ, দেন ও কি করবে, মেডুলা কি করবে, ভ্যাসোমোটর সেন্টার, এই যে ভ্যাসোমোটর সেন্টার আছে এটাকে সে ইনহিবিট করে দিবে। হ্যাঁ, এখানে আমরা প্লাস দ্বারা বোঝাচ্ছি অ্যাক্টিভেট, মাইনাস দ্বারা বোঝাচ্ছি ইনহিবিট। তো ভ্যাসোমোটর সেন্টার যখন ইনহিবিট হয়ে যাবে তখন আমার সিম্প্যাথেটিক ডিসচার্জ কমে যাবে, যে সিম্প্যাথেটিক সিগন্যাল যেটা আসতেছিল সেই সিম্প্যাথেটিক সিগন্যালটা আমার আসা কমে যাবে। হ্যাঁ, এটা রিডিউস হয়ে যাবে। এটা যখন রিডিউস হয়ে যায় তখন আমার হার্ট রেট কমে যায়। যদি হার্ট রেট কমে তাহলে আমার কার্ডিয়াক আউটপুট কমবে, আর কার্ডিয়াক আউটপুট কমা মানে আমার ব্লাড প্রেশার কমে যাওয়া। দেখো বিপি কিন্তু আমার বেড়ে গেছিল, সেটা আমার বিপিটাকে কমাই দিল কে, বিপি বাড়তেছে, এখানকার রিসেপ্টর গুলো অ্যাক্টিভেট হচ্ছে। এখানে একটু খেয়াল করো, এখানকার ডায়াগ্রামটা তো বুঝতে পারবা। ধরো এ কোনো কারণে অ্যাক্টিভেট হয়ে গেছে ব্লাড প্রেশার বাড়ার কারণে, দেন ও সিগন্যালটা একটা নার্ভের মাধ্যমে ব্রেনে পাঠাচ্ছে, যার মাধ্যমে যাবে এটাকে বলবো আমরা অ্যাফারেন্ট নার্ভ। দেন ব্রেন তথ্যটাকে প্রসেস করে ইফারেন্টের মাধ্যমে আমার হার্টকে সিগন্যাল দিচ্ছে যে না তোমাকে পাম্পটা ধীরে করতে হবে, কারণ কি আমার ব্লাড প্রেশারটা বেড়ে গেছে। দেন না হার্ট আমার ওইভাবে হার্ট রেটটা সিম্পলি ডিসচার্জ কমবে, হার্ট রেট কমাবে, কার্ডিয়াক আউটপুট কমাবে এবং বিপিটাকে সে কমায় দিবে। তো এটা ছিল উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের বিপি বেড়ে গেলে মেকানিজম। এখন হতে পারে কোনো কারণে কারো বিপি কমে গেছে, বিপি তো কমতেই পারে। আচ্ছা যদি কারো বিপি কমে যায়, আমরা এটা একটু মুছে ফেলি। সো যদি কোনো কারণে কারো বিপি ফল করে, ফলে বিপি যদি ফল করে, কোনো কারণে ব্লাড প্রেশার ফল করে গেছে, এখন আমাদের ওই দুটা নার্ভ খেয়াল রাখতে হবে। আমরা কি কি পড়ছিলাম, একটা ছিল ভ্যাগাস, একটা ছিল গ্লোসোফ্যারেঞ্জিয়াল, আর একটা বিষয় পড়ে আসছিলাম এই উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের অবস্থান কোথায়, আর্চ অফ অ্যাওর্টা, আর কোথায় ক্যারোটিড সাইনাস। তো বিপি যখন ফল করবে, এই বিপি ফল করার ফলে আমাদের এই আর্চ অফ অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা এখানকার যে ব্যারো রিসেপ্টর গুলো আছে ও অ্যাক্টিভেট হবে। একই সঙ্গে আমাদের যে ক্যারোটিড সাইনাস, ক্যারোটিড সাইনাস এখানকার যে ব্যারো রিসেপ্টর গুলো আছে এরা আমার অ্যাক্টিভেট হয়ে যাবে। কখন, যখন আমার ব্লাড প্রেশার ফল করে যাচ্ছে, ও বুঝতে পারতেছে যে ব্লাড প্রেশার ফল করে গেছে। দেন আমার দুইটা নার্ভ, কোনটা কোনটা, গ্লোসোফ্যারেঞ্জিয়াল আর ভ্যাগাস, এরা আবার কাজে আসবে। ওরা কি করবে, এই আর্চ অফ অ্যাওর্টা থেকে আমাদের ভেগাস নার্ভ আর ক্যারোটিড সাইনাস থেকে আমাদের গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, হ্যাঁ এরা কি করবে, এই সিগন্যালটা এই দুই জায়গা থেকে সিগন্যালটা আমাদের আমাদের হার্টে, আমাদের ব্রেনের মেডুলাতে আনবে, মেডুলাতে আনবে। সিগন্যাল আসলো, কি সিগন্যাল আসছে, সিগন্যাল আসছে যে ব্লাড প্রেশার ফল করে গেছে। হ্যাঁ, যখন এখান থেকে ব্লাড, এই সিগন্যালটা যখন পাবে ও, দেন ও কি করবে, সিম্প্যাথেটিক ডিসচার্জ বাড়ায় দিবে। সিম্প্যাথেটিক ডিসচার্জ কিভাবে বাড়ায়, আরো যখন বড় ক্লাস উঠবে তখন দেখবা এখানে এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন এগুলো ভূমিকা আছে, এগুলো এখন লাগতেছে না। এই সিম্প্যাথেটিক ডিসচার্জ যখন বাড়বে তখন ও কি করবে জানো, ও হার্ট রেটটা বাড়াই দেবে। হার্ট রেটটা কিভাবে বাড়াবে, এ মূলত তোমাদের এসএ নোড, নাম শুনছো না এসএ নোডে, এই এসএ নোডের উপর কাজ করবে। এসএ নোড থেকে সে ইম্পালসের পরিমাণটা বাড়াবে। তো বেশি পরিমাণে ইম্পালস, বেশি পরিমাণে হার্ট রেট, তো হার্ট রেট বেশি মানে কার্ডিয়াক আউটপুট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়া মানে আমার বিপিটা বেড়ে যাওয়া। দেখো এইভাবে বিপি ফল করলেও বিপি বাড়ায় দেয়। মোটামুটি উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের মেকানিজমটা বিপি বাড়ানো আর বিপি কমানোর ক্ষেত্রে পুরোপুরি রিভার্স। বাড়ানোর ক্ষেত্রে যা যা অ্যাক্টিভ করতে হয়, কমানোর ক্ষেত্রে সেগুলোকে নেগেটিভ করে দিতে হয়, তাহলে আমার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে চলে আসে। তো এটা ছিল আমাদের উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের মেকানিজম, আশা করি ক্লিয়ার হয়েছে। সেকেন্ড অপশনটা হচ্ছে আমাদের নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। যদিও তোমাদের আজমল স্যারের বইয়ে নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের ইন ডিটেইলস মেকানিজমটা দেওয়া নাই, এটা আবার
বর্জ্য নিষ্কাশন 6ষ্ঠ অধ্যায় যেখানে আছে ওইখানে আলোচনা করা হয়েছে। তো আমরা ট্রাই করব এই চ্যাপ্টারের মধ্যে এই টপিকের মধ্যেই ডিটেইলসটা বোঝানোর জন্য। আরেকটা কথা বলে রাখি, এই নিম্নচাপ রিসেপ্টরের কিন্তু একটা নাম আছে, একে বলা হয় আয়তন রিসেপ্টর। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে যে কেন একে আয়তন রিসেপ্টর বলা হয়। আশা করতেছি এরপর যখন আমরা এটা সলভ করবো খুব ভালোভাবে বুঝতে পারবো কেন এটাকে আয়তন রিসেপ্টর বলা হয়। ওকে, আমরা সুইচ করতেছি এখন আমাদের নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে এই নিম্নচাপ ব্যারো রিসেপ্টর কই কই থাকে। এদের অবস্থান হচ্ছে সিস্টেমিক মহাশিরার প্রাচীর, দেন থাকবে কোথায় ডান অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের প্রাচীর, হ্যাঁ এই দুই জায়গায় মেইনলি আমার পালমোনারি যে আর্টারি আছে সেখানেও থাকে। তো সিস্টেমিক মহাশিরার প্রাচীর, ডান অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকুলার প্রাচীরে আমার এই নিম্নচাপ ব্যারো রিসেপ্টর থাকে। আমরা জানি, ধরে নাও একটু যদি ডায়াগ্রাম ব্লক ডায়াগ্রাম আঁকি, ধরে নাও এটা হচ্ছে আমাদের হার্টের 4টা চেম্বার, এটা হবে রাইট অ্যাট্রিয়াম, এইটা হবে রাইট ভেন্ট্রিকল, এটা হবে লেফট অ্যাট্রিয়াম, এইটা হবে আমাদের লেফট ভেন্ট্রিকল। আমরা জানি রাইট অ্যাট্রিয়ামে সুপেরিয়র ভেনা কাভার মাধ্যমে ব্লাড আসে দেহের উপরের অংশ থেকে, দেন রাইট অ্যাট্রিয়ামে ইনফেরিয়র ভেনা কাভা থেকে ব্লাড আসে, তাই তো? এই দেখো এগুলো বিভিন্ন সিস্টেম থেকে ব্লাড আনতেছে না, তাহলে এগুলোই হচ্ছে আমাদের সিস্টেমিক মহাশিরা, আর এগুলোর প্রাচীরেই থাকে আমার এই নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। আর কই বলছি, এই যে রাইট অ্যাট্রিয়ামের প্রাচীর, রাইট ভেন্ট্রিকুলার প্রাচীর, এদিক থেকে আবার পালমোনারি আর্টারি এটার প্রাচীরেও কি থাকে আমার নিম্নচাপ ব্যারো রিসেপ্টর থাকে। যদিও আজমান স্যার বই একটু ছোট্ট একটা মিস্টেক করে ফেলছেন, তিনি লিখছেন যে পালমোনারি রক্তবাহিকা। এখন পালমোনারি রক্তবাহিকা দুই টাইপের, তো এই যে এখান থেকে পালমোনারি আর্টারি বের হয় আর এখান থেকে তো পালমোনারি শিরা আসে, কিন্তু থাকে কোথায় মূলত পালমোনারি শিরাতে। এটা একটু কারেকশন করে নিতে হবে। আচ্ছা, এটা ছিল আমাদের অবস্থান। এখন এরা কিভাবে কাজ করে দেখো, এতে কাজ করার মেকানিজম একটু ডিফারেন্ট, নট আমাদের অ্যাজ ইউজুয়াল উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের মতো। এ মূলত মানে এই নিম্নচাপ ব্যারো রিসেপ্টরে কিডনির একটা বড় ভূমিকা আছে ব্লাড প্রেশার কন্ট্রোলের ক্ষেত্রে। আচ্ছা দেখো কি ঘটবে, আমরা আবার একটা সিনারিও ক্রিয়েট করি। কোনো কারণে তার কোনো একটা মানুষের বিপি ফল করছে। এখন বিপি কিন্তু অনেক কারণে ফল করতে পারে। ধরো তার ভলিউম লস হয়েছে, হ্যাঁ, তার শরীর থেকে পানি বের হয়ে গেছে, বা কোনো কারণে তার রক্তক্ষরণ হয়েছে, হ্যাঁ, তাহলে তো তার রক্তের পরিমাণটা কমে যাবে, আর রক্তের পরিমাণ কমলে তার ব্লাড প্রেশারটা অটোমেটিক কমে যাবে। ধরো তার ব্লাড প্রেশার কমে গেছে। আচ্ছা, যদি ব্লাড প্রেশারটা কমে যায় তখন এই যে আমাদের নিম্নচাপ ব্যারো রিসেপ্টর যে ছিল এগুলো কিন্তু সেন্স করতে পারবে যে আমার ব্লাড প্রেশারটা কি করছে, আমার ফল করছে। হ্যাঁ, তাহলে আমার যে রিসেপ্টর গুলো ছিল ও কি হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে যে ব্লাড প্রেশার আমার ফল করছে। দেখো দেন ও সিগন্যালটা আমাদের ব্রেনে পাঠাবে। ব্রেনে কোথায় পাঠাবে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কি ব্রেনের একটা পার্ট, মিড ব্রেনের একটা পার্ট হচ্ছে হাইপোথ্যালামাস। আবার বলি, ব্লাড প্রেশার ফল করে গেল, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর এই সিগন্যালটা হাইপোথ্যালামাসে পাঠাচ্ছে যে আমার ব্লাড প্রেশার ফল করে গেছে, ব্লাড প্রেশার বাড়াতে হবে। আচ্ছা, এই হাইপোথ্যালামাস একটা হরমোন ক্ষরণ করে, নাম হচ্ছে এডিএইচ। এটা নিয়ে ইন ডিটেইলস একটু পরেই বুঝবো আমরা। তাহলে এডিএইচ একটা হরমোন ক্ষরণ করলো হাইপোথ্যালামাস, এই কিন্তু তৈরি করে, ক্ষরণ করা বলবো না, হাইপোথ্যালামাস এটা তৈরি করে। দেন এটা জমা হয় আমার পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ডে। পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ডে এটা জমায়, বা এর একটা নাম আছে নিউরো হাইপোফাইসিস। এটা কিন্তু পরীক্ষায় আসে, নিউরো হাইপোফাইসিস। এই পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ডের একটা নাম হচ্ছে নিউরো হাইপোফাইসিস। তো এখানে জমা হবে, দেন এখান থেকে আমার ক্ষরণ হবে, এডিএইচ ক্ষরণ হবে। ক্ষরণে কই আসবে? আমার ব্লাডে আসবে। আচ্ছা, ব্লাডে আসলো, আমরা এইটুকু একটু থেমে থাকি যে বিপি ফল করলো, রিসেপ্টর অ্যাক্টিভেট হয়ে গেল, সেই রিসেপ্টর হাইপোথ্যালামাস থেকে থেকে পিটুইটারি গ্ল্যান্ডের মাধ্যমে আমার ব্লাডে এডিএইচ এর সিক্রেশন বাড়ায়, এডিএইচ এর ক্ষরণটা বাড়ায় দিল। আচ্ছা, এখন এখানে তো এই কাজটা হয়েছে, এছাড়া আরেকটা কাজ করবে, যদি কোনো কারণে আমার ব্লাড প্রেশার ফল করে যায় তাহলে রেনাল ব্লাড ফ্লো, আরবিএফ, রেনাল মানে কিডনি, কিডনিতে ব্লাড ফ্লো কমে যাবে। কিডনিতে ব্লাড ফ্লো কমে গেলে আরো অনেক মেকানিজম আছে, আমি তোমাদের সহজ করে বলতেছি। রেনিন নামক একটা এনজাইম ক্ষরণ হবে, রেনিন নামে একটা হরমোন ক্ষরণ হবে।
তাহলে দুইটা ঘটনা ঘটতেছে, ব্লাড প্রেশার ফল করতেছে, নিম্নচাপ ব্যারোসিটোর অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, হাইপোথ্যালামাস থেকে এডিএইচ, এডিএইচ আমার ব্লাডে আসছে। আচ্ছা আসলো, দেন রিন ক্ষরণ হচ্ছে, রিনটা আমার কি করবে আবার অ্যানজিওটেনোসিনোজেন কে কনভার্ট করবে অ্যানজিওটেনোসিনোজেন 1-এ, দেন এটা আমার লাঙ্গে গিয়ে এটা 2-টা কনভার্ট হবে। দেন এই জিনিসটা আবার কি করে দেখো, এটা আমার কাজ করে আবার হাইপোথ্যালামাসের উপর, হাইপোথ্যালামাসের উপর কাজ করে, ও কি করে এডিএইচ এর সিক্রেশন বাড়ায় দেয়। তাহলে সহজ কথায় আমরা বুঝতে পারতেছি এডিএইচ এর সিক্রেশন বাড়ানোর ক্ষেত্রে দুইটা মেকানিজম কাজ করতেছে, একটা হচ্ছে রিসেপ্টর ডিরেক্ট, একটা হচ্ছে কিডনির মাধ্যমে। তো দেখো এই ব্লাডে যখন এডিএইচ বাড়লো আলটিমেটলি কয়ে আসবে আমার কিডনিতে আসবে, কিডনিতে আসার পর কিডনি যখন তোমরা পড়বা তখন দেখবা কিডনির নেফ্রন বলে একটা পার্ট আছে, সেই নেফ্রন একটা টিউবিউল থাকে, হ্যাঁ ধরো এটা সেই টিউবিউল, এর চারপাশ দিয়ে কি আছে আমার ব্লাড ভেসেল আছে, ধরো এটা আমার ব্লাড ভেসেল। তো ইউরিন তৈরির সময় কি হয়, ব্লাড থেকে ছেঁকে আমরা দূষিত পদার্থগুলো টিউবুলে আনি, এই টিউবুলের মাধ্যমে আমরা ইউরিন তৈরিকে বাইরে বের করে দেই। ধরো এই টিউবুলে প্রচুর পানি চলে আসে, H2O, অনেক H2O চলে আসে, অনেক H2O চলে আসে, H2O আসে মানে অনেক ইলেকট্রোলাইটও আসে। এখন দেখো এই যে আমার এডিএইচ হরমোন আছে, এডিএইচ হরমোন, এটার নাম হচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, সহজ কথায় যে মূত্রের পরিমাণ কমায় দেয়, এটা হচ্ছে আমার একটা হরমোন। এখন দেখো যখন ব্লাডে আমার এডিএইচ বেড়ে যায়, এডিএইচ সিকশন বেড়ে গেছে, তখন কি হবে এই টিউবিউল থেকে প্রচুর পরিমাণ পানি আমার রক্তে ব্যাক করবে, অ্যাবজর্ব হয়ে যাবে, রিঅ্যাবজর্ব হয়ে যাবে, তাহলে রক্তে আমার পানির পরিমাণ বাড়বে, তার সঙ্গে ইলেকট্রোলাইটও বাড়বে। রক্ত যখন পানির পরিমাণ বাড়বে আলটিমেটলি কিন্তু রক্তের যে ভলিউম আছে সে ভলিউমটা বাড়বে, আর রক্তের ভলিউম বাড়া মানে রক্তের প্রেসার বেড়ে যাওয়া। দেখো আমার ব্লাড প্রেসার ফল করছিল, এতগুলো মেকানিজমের মাধ্যমে আমার ব্লাড প্রেসার বাড়ায় দিল। এখন একটা কথা বলছিলাম, নিম্নচাপ রিসেপ্টরকে আয়তন রিসেপ্টর কেন বলা হয়, কেন বলা হয় দেখো তো, ও মূলত কিন্তু ভলিউম বাড়ানোর মাধ্যমে রক্তচাপ কন্ট্রোল করে, এই জন্য ওর নাম হচ্ছে আয়তন রিসেপ্টর। এখন তোমার একটা প্রশ্ন করতে পারো, ভাইয়া ফিজিক্সে তো পড়ে আসছি বয়েলের সূত্রে যে পি ব্যস্তানুপাতিক ভি, মানে চাপ বাড়লে আয়তন কমে যায়, আয়তন বাড়লে আমার চাপ কমে যায়। তো ভাইয়া আপনি তো এখানে ভলিউম বাড়লেন, তাহলে ভাইয়া ব্লাড প্রেসার বাড়লো কি হবে, ভলিউম বাড়লে তো ভাইয়া ব্লাড প্রেসার কমার কথা। প্রশ্নটা হচ্ছে তাহলে তুমি জিনিসটা বোঝো নাই, বয়েলের সূত্র যেটা আছে পি আর ভি এর যে সম্পর্কটা, এখানে ভি হচ্ছে পাত্রের আয়তন, নট গ্যাসের আয়তন। আমি গ্যাসের আয়তন কম বেশি করি না, আমি পাত্রের আয়তন কম বেশি করি। এখানে আমি কি করতেছি, ব্লাডের পরিমাণটা বাড়াচ্ছি, ব্লাড ভেসেল ওর যে আকার ওটা তো ফিক্সড, আমি এর মধ্যে পরিমাণ বাড়াই দিচ্ছি, যার কারণে চাপটা বেড়ে যাচ্ছে। ওকে, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। লাস্ট টপিক একদম, এই এডিএইচ এর আরেকটা নাম আছে, এই এডিএইচ কে বলা হয় ভ্যাসোপ্রেসিন। এই এডিএইচ এর আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। দেখো এখানে দুইটা ওয়ার্ড, ভ্যাসো মানে ভেসেল আর প্রেসিন মানে প্রেস করা, ভেসেল মানে রক্তবাহিকা আর প্রেস মানে চাপ দেওয়া। তো এই এডিএইচ কি করতে পারে, রক্তনালীকে সংকুচিত করতে পারে। এখানে জিনিস খেয়াল করো, ধরো এটা একটা ব্লাড ভেসেলস, তুমি যদি একে চাপ দাও, এটাকে তুমি চাপ দাও, এখন এখানে সূত্রটা আনতো, ব্লাড ভেসেলকে চাপ দিয়ে তুমি সংকুচিত করতেছো, তাহলে আয়তন কমে যাচ্ছে, আর আয়তন কমলে চাপ বেড়ে যাবে। তার মানে এই দুইটা উপায়ে রক্তচাপ বাড়ায় দেয়, একটা কি, একটা তো হচ্ছে রক্তে পানির পরিমাণ মানে ভলিউম বাড়ায়, আর একটা হচ্ছে রক্তনালী সংকোচন ঘটায়, রক্তনালী সংকোচন ঘটালে ব্লাড প্রেসারটা বেড়ে যায়। তাহলে আমার বিপিটা ফল করছিল এতগুলো মেকানিজম করার মাধ্যমে, এই রিসেপ্টর গুলো আমার ব্লাড প্রেসারটাকে বাড়ায় দিল। একদম লাস্ট টপিক, যদি ভাইয়া ব্লাড প্রেসার বেড়ে যায়, যদি ভাইয়া ব্লাড প্রেসার বেড়ে যায়, ব্লাড প্রেসার বেড়ে গেলে এখানে যা যা ঘটছে তার উল্টা ঘটনা ঘটবে। কি ঘটবে, রিসেপ্টর অ্যাক্টিভেট হবে না, হাইপোথ্যালামাস এডিএস সিক্রেট করবে না। এডিএস যদি সিক্রেট না হয় তাহলে এখানকে যে পানির রিঅ্যাবজর্পশন, এটা পানির রিঅ্যাবজর্পশন হবে না, ব্লাডে পানি ব্যাক করবে না, যার মাধ্যমে বেশি পরিমাণ পানি আমার মূত্রের মাধ্যমে বের হয়ে যাবে। তো মূত্রের মাধ্যমে পানি বের করে দিলে রক্তের ভলিউম কমবে, রক্তের ভলিউম কমলে আমার ব্লাড প্রেশারটাও কমে যাবে। তো আশা করতেছি চেষ্টা করছি খুব ভালোভাবে বোঝানোর জন্য, তোমরা উচ্চচাপ নিম্নচাপ ব্যারোসিটোর বুঝতে পারছো। যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করবা। আর এরকম ভিডিও আরো পাইতে শেয়ার করতে পারো, আমাদের সাথে থাকতে পারো। হ্যাঁ, ধন্যবাদ, দেখা হবে আরো একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।